বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অবগত আছো যে এইচএসসি ব্যাচের জন্য একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে তৃতীয় অধ্যায়। দেখো, একটি অঙ্ক আছে, দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছে। ব্যাংক সমন্বয় বিবরণী দেওয়া আছে আমার নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে দেওয়া আছে। নগদ বলতে বোঝা আমার ব্যবসায়িক হিসাবে, ব্যবসার হিসাবে আমার 20,000 টাকা ব্যাংকে জমা আছে। এখন আমার বাইরে হবে কি, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। পাস বলতে বোঝায় আমার ব্যাংক হলো পাস বই। আমার এইটা যদি এই অঙ্কটা যদি করতে হয়, তাহলে আমার যদি দেওয়া থাকে নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, রাইট হবে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আমি নগদ কি করছি ওইটার কোনো ভ্যালু থাকবে না, ব্যাংক কি করছো ওইটার ভ্যালু থাকবে। এই অনুযায়ী আমার অঙ্ক করতে হবে। 2 তারিখ আছে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি। ইস্যু বলতে আমি একটা চেক কেটে দিয়েছি, একজন পাওনাদারকে আমি একটা চেক কেটে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি। ইস্যু করা অর্থ আমার দায়িত্ব কমে গেছে। তা আমি যখন ইস্যু করছি চেক, তখন জাবেদা লিখছি পাওনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আমি কিন্তু অলরেডি ব্যাংক থেকে কমাই দিয়েছি। করছি কি, ওই চেকটা উনি পাইয়া, পাওনাদার পাইয়া আর ব্যাংকের কাছে আসেনি। ব্যাংকের কাছে যেহেতু আসে নাই, ব্যাংক কিন্তু কমায় নাই। ব্যাংকে কমাইছে না, ব্যাংক কিন্তু কমায় নাই। রাইট হলো ব্যাংক। ব্যাংক যেহেতু কমায় নাই, আমি কমাই দিয়েছিলাম, আমার আবার বাড়াই দিতে হবে। তাহলে আমি লিখতে পারি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি 2,000 টাকা, যোগ যেহেতু আমি কমাই দিয়েছিলাম, আমার আবার বাড়াই দিতে হবে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি 2,000 টাকা। 2,000 টাকা। রাইট যেহেতু ব্যাংক যে কাজ করছে আমারও ওই কাজ করতে হইবে। 3 নাম্বার আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 50 টাকা। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 50 টাকা। মঞ্জুর করা বলতে ব্যাংক আমার অ্যাকাউন্টে সুদ যোগ করে দিচ্ছে। মঞ্জুর করার অর্থ কি, আমার অ্যাকাউন্টে ব্যাংক যোগ করছে। যদি ব্যাংক যোগ করে, ওটা নগদানভুক্ত হয়নি। আমাকে ব্যাংক যে যোগ করছে আমাকে জানায় নাই, যেহেতু আমাকে জানায় নাই, আমি কিন্তু আর যোগ করে নেই। ব্যাংক যেহেতু যোগ করছে, আমার কি করতে হবে, যোগ করে দিতে। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি। 2 নাম্বার, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি 50 টাকা। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি। 4 তারিখ আছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 40 টাকা চার্জ কাইটে নিছে, মানে আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিছে। আমার অ্যাকাউন্ট থেকে যেহেতু কমাইছে, আমাকে জানায়, যেহেতু আমাকে জানায়, মানে আমি কিন্তু বিয়োগ করিনি। রাইট কে ব্যাংক কি করছে, আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিছে। রাইট যেহেতু ব্যাংক যেহেতু কমাইছে, আমার কি করতে হবে, কমাই দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি বিয়োগের জায়গায় ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদানভুক্ত হয়নি 40 টাকা। 40 টাকা। পরবর্তীতে আছে ব্যাংক কর্তৃক চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে 2,000 টাকা। ব্যাংক কর্তৃক অমর্যাদাকৃত চেক ফেরত এসেছে, মানে আমি একটা ব্যাংকে চেক জমা দিছি। ওই চেকটা আমি যখন চেক ব্যাংকে জমা দিছি, তখন জাবেদা লিখছি ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এখন ওই চেকটা থেকে ব্যাংক টাকা আদায় করতে পারেনি। হয়তো ওই চেকের তারিখের সাথে মিল নাই, অথবা স্বাক্ষরের সাথে মিল নাই, অথবা তার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা নাই। যে কোনো কারণে ব্যাংক ওটা প্রত্যাখ্যান করে দিচ্ছে, মানে অমর্যাদা করে দিচ্ছে। তা যেহেতু রাইট কিন্তু ব্যাংক কি করছে, অমর্যাদা মানে আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিচ্ছে। যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিচ্ছে রাইট কিন্তু ব্যাংক কি করছে, বিয়োগ করে দিচ্ছে। আমার কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। আমারও কি করতে হবে, বিয়োগ করতে হবে। তা আমি লিখতে পারি ব্যাংক কর্তৃক অমর্যাদাকৃত চেক যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক অমর্যাদাকৃত চেক যা নগদানভুক্ত হয়নি 2,000 টাকা।
2000 টাকা, যেহেতু ব্যাংক কি করছে কমাই দিছে, আমারও কমাই দিতে হইবে। পয়েন্ট আছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 5000 টাকা যা নগদানভুক্ত হয়নি। দেনাদার এসে করছে কি আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে গেছে 5000 টাকা, 5000 টাকা আমার অ্যাকাউন্টে যোগ করছে। হয়তো দেনাদার আমাকে ফোন দিয়েছে যে স্যার আপনি তো টাকা নিতে পাঠাইছিলেন, আমার কাছে তখন টাকা ছিল না, এখন আমি ব্যাংকে আছি, দয়া করে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন আমি আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দেব। আমি ওনারে অ্যাকাউন্ট নাম্বারটা বললাম, এখন করছে কি উনি টাকাটা জমা দিয়ে গেছে 5000 টাকা। হয়তো আমার ব্যস্ততার কারণে ওই টাকাটা উঠাইতে আমার মনে নেই, এন্ট্রি করতে আমার খেয়াল নাই, যেহেতু আমি কিন্তু এন্ট্রি করে নাই, ব্যাংক কি করছে ব্যাংকে যেহেতু জমা দিছে ব্যাংক কিন্তু এন্ট্রি করে দিচ্ছে, মানে আমার অ্যাকাউন্টে যোগ করে দিচ্ছে, আমার ভুলবশত হয়তো ওইটা লেখা হয় নাই। এখন রাইট কি পাসবই যদি রাইট হয়, মানে ব্যাংক যদি রাইট হয়, ব্যাংক কি করছে যোগ করছে, আমার কি করতে হবে যোগ করতে হবে। লিখবো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানভুক্ত হয়নি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানভুক্ত হয়নি 5000 টাকা। কয়টা আছে আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আমরা একটা চেক ব্যাংকে জমা দিয়েছি আদায়ের জন্য, যখন আমি চেক ব্যাংকে জমা দিয়েছি তখন জাবেদা লিখছি ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এখন ওই চেকটা থেকে ব্যাংক টাকা আদায় করতে পারেনি, আমি কিন্তু যোগ করে অলরেডি ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি, ব্যাংক কি করছে যোগ করতে পারেনি, ব্যাংক কিন্তু আদায় করতে পারেনি, ব্যাংক যেহেতু আদায় করতে পারেনি আমার অ্যাকাউন্টে কিন্তু যোগ করেনি, তাই রাইট কে ব্যাংক কি করছে ব্যাংক যোগ করতে পারেনি, আমি কি করছিলাম যোগ করছি, রাইট যেহেতু ব্যাংক যেহেতু যোগ করে নাই, আমি যেহেতু যোগ করছি আমার কি করতে হবে বিয়ে করে দিতে হবে। লিখবো আদায়ের জন্য ব্যাংকে চেক জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আদায়ের জন্য ব্যাংকে চেক জমা যা ব্যাংক কর্তৃক ব্যাংক আদায় করতে পারেনি 6000 টাকা। পরেরটা আছে ব্যাংক কর্তৃক স্থায়ী নির্দেশনা মোতাবেক বীমা প্রিমিয়াম পরিশোধ 1000 টাকা যা নগদানভুক্ত হয়নি। মানে ব্যাংক আমরা একটা বীমা প্রিমিয়াম করছি প্রতি মাসে 1000 টাকা, ওটা মাস শেষে ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে কমাই দেবে, মানে কাইটে নিয়ে যাবে, তো ওইটা ব্যাংক কাইটে নিয়ে গেছে, আমাকে কিন্তু ব্যাংক জানায় নেই। রাইট কে ব্যাংক যেহেতু রাইট, ব্যাংক কি করছে বিয়ে করছে, ব্যাংক যেহেতু বিয়ে করছে আমার কি করতে হবে আমারও বিয়ে করে দিতে হবে। তাহলে লিখতে পারি ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধ যা নগদানভুক্ত হয়নি 1000 টাকা, 1000 টাকা। এখন এখানে সব যোগ করো 7050 টাকা, 7050 এটির সাথে যোগ করো হলো 27050 টাকা, এখানে সব যোগ করো হলো 9040 টাকা, এটা থেকে বাদ দাও, দেখো এখন সব যোগ করলাম পাইলাম 7050 টাকা, এটা থেকে এটার সাথে এটা যোগ করলাম পাইলাম 27050 টাকা, এগুলো সব যোগ করলাম পাইলাম 9040 টাকা, এটা থেকে এটা বাদ দিলাম হলো 18010 টাকা। এই হলো আমার দিনাজপুর বোর্ড 22-এর ব্যাংক সমন্বয় বিবরণী। তোমাদের বইতে এই অঙ্কটা ভুল আছে, এই এন্ট্রিটা ভুল আছে, তার জন্য আমাদের বইয়ের সাথে মেলে নেয়, এইটাই রাইট আনসার, বইতে ভুল আছে, বই সমাধানে ভুল আছে। দেখো দিনাজপুর বোর্ড 2022 সালে ব্যাংক সমন্বয় বিবরণী, একটা অঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত 20000 টাকা। ধরো মালিক আমার কাছে আসলো, আইসা বলে কি ম্যানেজার সাহেব দেখেন যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, আমি হিসাব করে বললাম কি স্যার আমাদের অ্যাকাউন্টে 20000 টাকা আছে। এখন মালিক করছে কি ব্যাংকে যেয়ে দেখেছে ওই টাকাটা মিল নাই, এখন মিল নাই, মালিক এসে বললো যে ম্যানেজার সাহেব আপনি কি হিসাব করছেন, আপনি যে হিসাব করে দিয়েছেন 20000 টাকা, কিন্তু আমি ব্যাংকে যাই তো দেখি 20000 টাকা নাই। এখন আমারে বললো যে আপনি হিসাবটা ভালো করে দেন, তখন আমি বললাম যে স্যার তাহলে আমরা হিসাবটা আবার নতুন করে করি, দেখি আমাদের কোন কোন জায়গায় ভুল আছে, ব্যাংকের সাথে কোন কোন লেনদেন গুলো আমাদের মিলে না। এখন একটা অঙ্ক দিয়ে দেওয়া আছে, এই অঙ্কগুলো 8টা এন্ট্রি আছে, এই 8টা এন্ট্রি আমাদের সাথে আর ব্যাংকের সাথে মিলে না। এখন প্রথমে লিখলাম আমরা ব্যাংক নগদ বই অনুযায়ী ব্যাংক জমা অনুযায়ী 20000 টাকা, তারপরে আছে 2 নম্বরে আছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। আমরা একটা চেক ইস্যু করে দিছি, মানে কাইটা দিছি, ওই চেকটা পাওনাদার পাইয়া ব্যাংকের কাছে আসে নাই, যেহেতু ব্যাংকের কাছে আসে নাই ব্যাংক কিন্তু কমায়নি,
যেহেতু ব্যাংক কমা নাই, রাইটকে ব্যাংক যদি নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত থাকে, রাইট হবে ব্যাংক। ব্যাংক যে কাজ করছে আমার ওই কাজ করতে হবে। যেহেতু আমি চেক কমাই দিছি, ব্যাংকে উপস্থাপন হয় নাই, তাই ব্যাংক ওইটা কমায় নাই। আমি যেহেতু কমাই দিছিলাম, আমার আবার বাড়িয়ে দিতে হবে। তার জন্য লিখলাম ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয় নাই 2000 টাকা। 3 নম্বর আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। ব্যাংক মঞ্জুর করছে মানে আমার অ্যাকাউন্টে ব্যাংক যোগ করে দিচ্ছে 50 টাকা। তাই রাইট ব্যাংক যেহেতু আমার অ্যাকাউন্টে যোগ করছে, আমিও কি করবো, যোগ করে দেবো। তার জন্য লিখলাম ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদান করতে হলে 50 টাকা। তারপর হচ্ছে 4 নাম্বার ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মানে আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক খরচ কেটে নিচ্ছে 40 টাকা। যেহেতু 40 টাকা কেটে নিচ্ছে, রাইটকে ব্যাংক কি করছে, আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিচ্ছে, আমারও কমাই দিতে হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদান করতে হয় 40 টাকা। 5 নাম্বার আছে ব্যাংক জমাকৃত চেক অমর্যাদা হয়েছে 2000 টাকা। মানে আমি একটা ব্যাংকে চেক জমা দিছিলাম, ওই চেকটা ভাবছি ব্যাংক আদায় করবে, কিন্তু ওই চেকটা যে কোনো ভুলবশত ওইটা অমর্যাদা হয়ে গেছে। হয়তো স্বাক্ষরের সাথে মেলে না, অথবা তারিখের সাথে মেলে না, অথবা কাটা ছিঁড়া হয়েছে, ব্যাংক করে বাদ দিয়ে দিচ্ছে। যেহেতু আমি ব্যাংক যোগ করে ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি, ব্যাংক ওটা যেহেতু যোগ করতে পারে নাই, তাই আমি যেহেতু যোগ করছি আমার বিয়ে করে দিতে হবে। তার জন্য লিখলাম ব্যাংক কর্তৃক অমর্যাদাকৃত চেক যা নগদানভুক্ত হয়নি 2000 টাকা। তারপর আছে 6 তারিখ দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। একজন দেনাদার আইসে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে গেছে 5000 টাকা। আমাকে ব্যাংক জানায় নাই, বা আমি হয়তো ভুলবশত এন্ট্রিটা লিখে নেই। যেহেতু লিখে নেই, ব্যাংক কি করছে, যোগ করছে। আমি রাইটকে ব্যাংক যেহেতু যোগ করছে, আমারও যোগ করতে হবে। তার জন্য লিখলাম দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান করতে হয়নি 5000 টাকা। তারপর আছে 7 তারিখ আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আদায়ের জন্য আমি একটা চেক ব্যাংকে জমা দিছিলাম, আমি যোগ করে ব্যাংকে পাঠাতেছি, ব্যাংক যোগ করবে, কিন্তু ব্যাংক ওইটা আদায় করতে পারে নাই। যেহেতু আদায় করতে পারে নাই, ব্যাংক কিন্তু যোগ করে নাই। ব্যাংক যোগ করে নাই, রাইটকে ব্যাংক যেহেতু যোগ করতে পারে নাই, আমি যেহেতু যোগ করছি, আমার বিয়ে করে দিতে হবে। তার জন্য লিখছি আদায়ের জন্য ব্যাংকে চেক জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি 6000 টাকা। আর শেষের একটা আছে 8 তারিখ বীমা প্রিমিয়াম। ব্যাংক কর্তৃক ধার্যকৃত বীমা প্রিমিয়াম প্রতি মাসে মাসে আমার বীমা করে 1000 টাকা কেটে নেবে আমার অ্যাকাউন্ট থেকে। ব্যাংক কি করছে, 1000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিচ্ছে। রাইটকে ব্যাংক যেহেতু কমাই দিচ্ছে, আমারও কমাই দিতে হবে। ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। এই কটা সব যোগ করলাম, পাইলাম 7050 টাকা। এর সাথে এটা যোগ করলাম, পাইলাম 27050 টাকা। এগুলো সব যোগ করলাম, পাইলাম 9040 টাকা। এটা থেকে এটা বাদ দিলাম, থাকে 18010 টাকা। এইটা হলো আমার পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই হলো আমার দিনাজপুর বোর্ডের 2022 সালের ব্যাংক সমন্বয় বিবরণী। আশা করি তোমরা এই অঙ্কগুলো বারবার করবা। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় মাস্ট বি আসবে। তাই তোমরা আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো। তোমরা যেভাবে উপকৃত হইতে আছো, তোমাদের বন্ধু বান্ধব যিনি একইভাবে উপকৃত হইতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের প্রতি যত্ন নেবা। আল্লাহ হাফেজ।